আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় এইচআইভি ভাইরাস এবং এইচআইভি ইনফেকশন, এইচআইভি বা এইডস। এইচআইভি একটা আরএনএ ভাইরাস। এটা প্রথম 1981 সালে আবিষ্কৃত হয় এবং এই এইচআইভি দুরকম আছে, এইচআইভি 1 এবং এইচআইভি 2। এইচআইভি ভাইরাস সাধারণত আমাদের যে প্রাদুর্ভাব এটা লেস দেন 0.1%, এত নিচে, এবং আমাদের দেশে এটা আমাদের রিলিজিয়াস বাইন্ডিংয়ের জন্য এটা আমাদের দেশে ট্রান্সমিশন খুবই কম এবং আমরা এদিক দিয়ে ভাগ্যবান। এবং এইচআইভি ভাইরাস আসলে একটা আরএনএ ভাইরাস এবং আমরা এটাকে রেট্রোভাইরাসও বলে থাকি। এবং রেট্রোভাইরাস বলার কারণ হচ্ছে এর মধ্যে একটা এনজাইম থাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা যখন বডিতে ঢুকে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজটা এটার আরএনএকে ডিএনএতে রূপান্তরিত করে। এবং এইচআইভি ভাইরাসের সাধারণত তার গায়ে GP120 নামক একটা প্রোটিন আছে। এই প্রোটিনটা আপনার জন্য রিসেপ্টর আছে টি হেল্পার সেলের গায়ে। টি হেল্পার সেল কী করে? টি হেল্পার সেল আমাদের বডিকে ইমিউনিটি দেয় এবং সে টি হেল্পার সেলকে বেছে নিয়েছে এবং টি হেল্পার সেলের গায়ে এই রিসেপ্টর থাকার জন্য ওখানে অ্যাটাচমেন্ট হয়ে যায় GP120 এবং অ্যাটাচমেন্ট হয়ে যাওয়ার জন্য এটা এই টি হেল্পার সেলের মধ্যে ঢুকে যায় এবং ওখানে ওটা রিপ্লিকেশন হয়ে অনেকগুলা এইচআইভি আরএনএ তৈরি হয় এবং তারপর ক্যাপসিড তৈরি হয় এবং এটা অ্যাসেম্বল হয়ে লাস্টে বের হয়ে যাওয়ার সময় এটা এনভেলাপ নিয়ে নেয় এবং এইভাবে অনেকগুলো এইচআইভি ভাইরাস একটা CD4 সেল থেকে বের হয়। এবং CD4 সেল থেকে যখন অনেকগুলো এইচআইভি বের হয়ে যায় তখন তারা আবার নতুন নতুন টি হেল্পার সেলকে অ্যাফেক্ট করে এবং এইভাবে তারা সমস্ত T4 সেলকে ধ্বংস করে ফেলে এবং ধ্বংস করে ফেলার জন্য বডির T4 সেলগুলো CD4 সেল সংখ্যায় কমে যায় এবং CD4 সেলটাই হচ্ছে যেই সেল সেটা হচ্ছে আপনার আমাদের বডিকে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি এবং সেল মেডিয়েটেড ইমিউনিটি দেয়। কিন্তু T4 সেল ধ্বংস হয়ে যাওয়ার জন্য আমাদের দুটো ইমিউনিটি নষ্ট হয়ে যায়। এই জন্যই এটার নাম হয়েছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এবং সেল কাউন্ট যখন 200 নিচে নেমে যায় তখন কিন্তু এইডস চলে আসে এবং এইডস অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং এইডস যখন হয় তখন মানুষ বিভিন্ন রকম সিমটমে ভুগতে থাকে। আমরা পেশেন্টকে কিভাবে পাই? যখন একটা পেশেন্ট অনেক দিন যাবৎ জ্বরে ভুগছে বা অনেক দিন যাবৎ ডায়রিয়ায় ভুগছে, এরকম অবস্থায় পাই। সুতরাং আমরা এইচআইভি ভাইরাসটি আমরা কিভাবে এটা ট্রান্সমিশন হয় এটা আমরা জেনে নিই। এটা সাধারণত সেক্সুয়ালি ট্রান্সমিট হতে পারে এবং এটা সাধারণত প্যারেন্টাল রুটে, অর্থাৎ সূচের ব্যবহার যদি আমরা অনেকজনের মধ্যে একটা সূচ দিয়ে ব্লাড নিই বা ব্লাড যারা ড্রাগ এডিক্ট তারা নিডলগুলো শেয়ার করেন, তার মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে চলে যায়, আবার মা থেকে বাচ্চার মধ্যেও চলে যায় প্লাসেন্টা ক্রস করে। এটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। সুতরাং এতগুলোভাবে এটা ট্রান্সমিশন হতে পারে। এবং এইচআইভি সংক্রমণের 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আমরা দেখি যে এরা আমাদের কাছে কিভাবে আসে। রুগীগুলো আমাদের কাছে আসে যে প্রথমে তাদের একটা জ্বর এবং এই জ্বর সহজে ভালো হচ্ছে না এবং সে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তার একটা ওয়াস্টিং সিনড্রোম এবং তার ডায়রিয়া অথবা সে ডায়রিয়া নিয়ে আসে এবং ডায়রিয়া কোনোভাবে ভালো হচ্ছে না। তখন আমাদের সন্দেহ হয়, তখন আমরা এইচআইভি টেস্ট করতে দিই। এবং আমরা যে টেস্ট করি, প্রথমে যে স্ক্রিনিং টেস্টের নাম হচ্ছে এলাইজা টেস্ট করি আমরা অ্যান্টিবডি টেস্ট দেখার জন্যে, এবং এলাইজা টেস্ট আমরা পাঠিয়ে দিই এবং এর অ্যান্টিবডি অ্যাগেনস্ট P24 এবং দেখি আমরা। এবং এরপরে যদি আমরা এলাইজা টেস্ট পাই তারপর আমরা কনফার্মেটরি টেস্টের জন্য পাঠাই। কনফার্মেটরি টেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ব্লড টেস্ট। এখানে আমরা GP24 এবং GP120 যে অ্যান্টিজেন এগুলোকে ডিটেক্ট করার চেষ্টা করা হয় এবং ওয়েস্টার্ন ব্লডটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। তাহলে স্ক্রিনিং টেস্ট হচ্ছে এলাইজা এবং কনফার্মেটরি টেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ব্লড। এছাড়াও আমরা যখন এইচআইভিকে আমরা অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিই, এইচআইভি পেশেন্টকে অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট সাধারণত দেওয়া হয় হার্ট ট্রিপল অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট।
এবং এই অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টে এই সাধারণত এইচআইভি ভাইরাসগুলোকে ধ্বংস করা হয়। এবং যখন এই এইচআইভি ভাইরাস আস্তে আস্তে কমতে থাকে তখন CD4 সেলগুলাকে আর এফেক্ট করতে পারে না। CD4 সেল তখন আস্তে আস্তে বাড়তে থাকে এবং যার জন্য তখন বডিকে ইমিউনিটি দেয়। এবং তখন আমরা ভাইরাল লোড দেখি, অত কতগুলো কপি অফ ভাইরাল লোড আছে সেটা মলিকুলার টেস্ট করে বা PCR করে আমরা দেখতে পাই যে কতগুলা ভাইরাস সেখানে আছে, বডির মধ্যে আছে। এবং CD4 সেল আমরা কাউন্ট করি, CD4 সেল কাউন্ট যদি 200-এর উপরে হয় তাহলে আমরা মনে করি যে হ্যাঁ এটা ভালোর দিকে যাচ্ছে। সুতরাং এইভাবে আমরা সার্ভাইভাল রেট অফ দ্য এইচআইভি আমরা বাড়াতে পারি। এছাড়া আমাদের এই এইচআইভিতে কতগুলো ইনফেকশন হয় সেগুলোকে আমরা বলি কমন অপরচুনিস্টিক ইনফেকশন যেগুলো হয়। যেমন এইচআইভিতে টিউবারক্লোসিস, কারণ তার যখন ইমিউনিটিটা কমে যায় তখন তাকে টিউবারক্লোসিস আক্রান্ত করে ফেলে। এবং সেজন্য এই এইচআইভিতে যে কমন আপনার অপরচুনিস্টিক ইনফেকশন, এটার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে টিউবারক্লোসিস। এছাড়া অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া যেমন অ্যাভিয়াম ইন্টারসেলুলার দিয়ে ইনফেকশন হতে পারে, এটা হলো ব্যাকটেরিয়াল। এছাড়া সালমোনেলা দিয়ে হতে পারে, স্ট্রেপ্টোককাস দিয়ে হতে পারে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল। ভাইরাস দিয়ে হতে পারে যেমন সাইটোমেগালো ভাইরাস, হারপেস ভাইরাস, ভ্যারিসেলা, অ্যাডেনো ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, এগুলো দিয়েও হতে পারে। এছাড়া আপনার ফাঙ্গাস দিয়ে হতে পারে। ক্যান্ডিডা অ্যালবিকান্স হচ্ছে সবচেয়ে অন্যতম ফাঙ্গাসের মধ্যে, এবং এটা গলায় নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, কিন্তু যখন এইচআইভি আক্রান্ত হয় তখন এই গলায় এই ক্যান্ডিডা অ্যালবিকান্স মাল্টিপ্লাই করে আপনার খুবই অসুবিধা করে ফেলে। হয়তো এটাতেই সে মারা পড়ে যায়। একজন লোক এইচআইভি সে এটাতেই মৃত্যুবরণ করে। এছাড়াও আরও যে ফাঙ্গাসগুলো আছে, ক্রিপ্টোককাস নিউফরমেন্স আছে, এছাড়া হিস্টোপ্লাজমা আছে, কক্কাইডিওডিস ইমিটিস এবং নিউমোসিস্টিস ক্যারেনি, এটা দিয়ে লাংয়ে ইনফেকশন করে। এবং এই প্রোটোজোয়াল ইনফেকশন আছে যেমন মনে করেন টক্সোপ্লাজমা গন্ডি, আইসোস্পেরা বেলি এবং ক্রিপ্টোস্পোরিডিয়াম স্পেসিস, এইগুলো দিয়ে আপনার অপরচুনিস্টিক ইনফেকশন হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম যে অপরচুনিস্টিক ইনফেকশনেও এইচআইভি যখন হয় তখন অপরচুনিস্টিক ইনফেকশনেও রোগীর ভীষণ অসুবিধা হয় এবং রোগী অনেক সময় মারাও যায়। সুতরাং আমরা রোগীকে এই ট্রিপল যে থেরাপি অর্থাৎ হার্ড থেরাপি, এটা দিয়ে আমরা ট্রিপল অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট, এটা দিয়ে আমরা তাদের সার্ভাইভাল রেটটাকে বাড়াবার চেষ্টা করি। এবং এইচআইভি যাতে কোনোভাবে না ছড়ায় আমরা এই ধর্মীয় অনুশাসন মেনে চলব। এবং এইচআইভি আসলে একজন থেকে একজন হ্যান্ডশেক করলে ছড়ায় না, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এইচআইভি কখনোই একজনের সাথে কোলাকুলি করলেও ছড়াবে না, কথা বললেও ছড়াবে না। এমন নয় যে এইচআইভি যিনি আক্রান্ত হয়েছেন তাকে জানালা দিয়ে খাওয়া দিতে হবে, এরকম কোনো রকম ব্যাপার নয়। সুতরাং আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এইচআইভি যখন ইনফেকশন হয় তখন এই অপরচুনিস্টিক ইনফেকশন, যেটা টিউবারক্লোসিসের কথা বললাম, এবং সেই সাথে আমরা ক্রিপ্টোককাস মেনিনজাইটিসের কথা বললাম, টক্সোপ্লাজমার কথা বললাম এবং ক্যান্ডিডিয়াসিস কথা বললাম। আরেকটা ইনফেকশন যেটা হয় যেটা ক্যাপোসিস সার্কোমা, মাথায় একটা ক্যান্সারের মতো কন্ডিশন হয়ে যায়, সেটা ক্যাপোসিস সার্কোমা আমরা বলি। সুতরাং আমরা এই অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দিয়ে এই এইচআইভি থেকে মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করব, যাতে তারা বেশি দিন একটু বাঁচতে পারেন এবং নিরাপদ তাদেরকে এই থেরাপি দিলেও তারা যেন নিরাপদ আচরণ করেন এবং তাদের অনুশাসন মেনে চলতে হবে। এবং তাদের রক্ত পরীক্ষা করলে সেগুলোকে সঠিকভাবে ডিসপোজাল করতে হবে। এবং আমরা যখন অপারেশন করে আমাদের ডাক্তাররা, তাদেরকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যাতে তারা কখনও এইচআইভি পেশেন্টের যদি অপারেশন করে নিজে যদি প্রিক খেয়ে যান তাহলে সেখানে তার মধ্যেও এইচআইভি চলে যেতে পারে। সুতরাং এই দিকগুলোতে আমাদের নজর রাখতে হবে এবং এইচআইভি পেশেন্টকেও বলতে হবে সেজন্য তার অনুশাসন মেনে চলে এবং সঠিকভাবে তার নিয়মাবলী পালন করে। সুতরাং আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, এইচআইভি সম্বন্ধে জানুন এবং নিজেদেরকে এইচআইভি থেকে রক্ষা করুন। বাংলাদেশে এইচআইভির হার অনেক কম এবং এটা আমাদের ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলুন। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখুন এবং লাইক দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।